नमस्कार बंधुगण तुम्हारे सकल के आमार मैथ एंड जीएस एक्सप्लोर चैनले स्वागतम। आशा करी तुम्हारा भालो आछो। आज के आमरा संविधान प्रथम चैप्टार हिस्ट्रिकल बैकग्राउंड एटा सम्पर्के जानबो। आमादेर संविधान किभाबे एसेछे, तार हिस्ट्री कि छिलो, कोथा थेके एसेछे एई सम्पर्के जानबो। एकटु बोरिंग चैप्टार किन्तु एखान थेके किन्तु अनेक कोश्चेन आसे, तो आमादेरके धैर्य सहकारे प्रतिटा जिनिस जानते होबे। चले आसो कन्स्टिटिउशन बा संविधान जिनिसटा कि देखो এটা একটা সেট অফ রুল অ্যান্ড হচ্ছে প্রিন্সিপাল, একটা নিয়ম বা হচ্ছে নীতি যার মাধ্যমে একটা দেশ চলে তাকে আমরা বলবো সংবিধান। চলে আসো ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট যে আছে সেগুলো সম্পর্কে জেনে নিই। প্রথম চলে আসো রিপাবলিক। রিপাবলিকে হেড অফ দ্য স্টেট মাস্ট বি ইলেক্টেড, অর্থাৎ হেড অফ দ্য স্টেট আমাদের ক্ষেত্রে কে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, তিনি ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হবেন। হয়েছে। এবার এই যে হেড অফ দ্য স্টেট আমাদের ক্ষেত্রে রাষ্ট্রপতি, তিনি কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন, অর্থাৎ আমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রেসিডেন্ট নির্বাচনে মানে সাধারণ জনগণ কিন্তু পার্টিসিপেট করে না, এমপি এমএলএ এরা কিন্তু পার্টিসিপেট করে, অর্থাৎ এখানেও ইলেকশনের মাধ্যমে তিনি পার্টিসিপেট মানে তোমার নির্বাচিত হবেন। এই রিপাবলিকের মানে পুরো বিপরীত কী আছে না মোনার্কি। এর নিচে আছে মোনার্কি জিনিসটা কি, মোনার্কি হচ্ছে হেরিডিটারি হেড থাকবে, অর্থাৎ রাজ পরিবারের বংশ পরম্পরায় হেড থাকবে। এই রিপাবলিকের সেটা হচ্ছে তার পুরো অপোজিট, তাকে আমরা বলবো কি মোনার্কি। এবার চলে আসো ডেমোক্রেসি। ডেমোক্রেসি কী আছে দেখো, গভর্নমেন্ট বাই দ্য পিপল। ডেমোক্রেসি সম্পর্কে আমরা যদি প্রথম এক কথায় বলতে যাই তাহলে হবে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানটাও কী করবে না মানুষ গভর্নমেন্টের হেড যে হবে অর্থাৎ সরকারের হেড তাকে নির্বাচিত করবে। আমাদের ক্ষেত্রে কি প্রাইম মিনিস্টার, তো প্রাইম মিনিস্টার কিন্তু দেখো প্রতি 5 বছর অন্তর তোমার নির্বাচিত হন। একই বলবো আমরা ডেমোক্রেসি। তাহলে ইন্ডিয়া কী দেশ, একটা রিপাবলিক আর একটা ডেমোক্রেসি। দেখো ইন্ডিয়ার হেড অফ দ্য স্টেট প্রেসিডেন্ট তিনিও নির্বাচিত হন, আর ডেমোক্রেসিতে হেড অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ প্রাইম মিনিস্টার তিনিও কি প্রতি 5 বছরে অন্তর মানে নির্বাচিত হন। হয়েছে। কিন্তু যদি আমরা ইংল্যান্ড বা ব্রিটেনের কথা বলি, ব্রিটেনেও ডেমোক্রেসি অর্থাৎ ব্রিটেনেও 5 বছর অন্তর ভোট হয়, কিন্তু ব্রিটেন রিপাবলিক নয়, ব্রিটেন একটা মোনার্কি কান্ট্রি, অর্থাৎ সেখানে হেরিডিটারি হেড থাকে, রাজা রানী তাদের বংশ পরম্পরায় কিন্তু হেরিডিটারি হেড চলতে থাকে। তারপর চলে আসো থিওক্রেসি। থিওক্রেসি দেখো পার্টিকুলার রিলিজিয়ান থাকবে, একটা নির্দিষ্ট ধর্ম, তার অনুযায়ী একটা দেশ চলবে, সেটা হচ্ছে থিওক্রেসি। অটোক্রেসি দেখো কন্ট্রোল বাই অ্যাবসোলিউট পাওয়ার। এখানে অ্যাবসোলিউট মানে হচ্ছে চরম ক্ষমতা, এখানটায় যে সম্পন্ন যে সমস্ত পাওয়ার বা শক্তি থাকবে সেগুলো একটা দেশকে চালাবে, সেটাকে বলবো অটোক্রেসি। ফ্যাসিজম চলে আসো টোটালিটেরিয়ান অর্থাৎ স্বৈরাচারী। অথরিটেরিয়ান সেই সর্বগ্রাসী মানুষরা দেশ চালাবে। অ্যানার্কি দেখো স্টেট অফ অ্যাবসেন্স অফ ল, এখানটায় কিন্তু কোনো নিয়মকানুন থাকবে না। অ্যানার্কি মানে ল্যাক অফ তোমার ল। হয়েছে। এরপর চলে আসো মোনার্কি। মোনার্কিতে দেখো সুপ্রিম অথরিটি ইজ হেরিডিটারি, আমরা পড়েছি। রিপাবলিকের পুরো অপোজিট, রিপাবলিকের ক্ষেত্রে সুপ্রিম অথরিটি ইলেক্টেড হয়, আর এক্ষেত্রে থাকে হেরিডিটারি বা বংশ পরম্পরা। চলে আসো ফেডারেল ইউনিয়ন অফ স্মল স্টেট, অনেকগুলো স্টেটের ইউনিয়নকে আমরা বলবো ফেডারেশন। কমিউনালিজম বা কমিউনিজম, সেটা হচ্ছে স্টেট ওনস অ্যান্ড অপারেট অল সেক্টর, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে স্টেট অর্থাৎ দেশ আছে তিনি সমস্ত সম্পত্তি মালিক হবে, আর সমস্ত কিছু সেক্টরগুলো যতগুলো সেক্টর আছে সেই সেক্টরের প্রতিটার হেড বা প্রতিটা মানে চালাবে কে না হচ্ছে স্টেট। সোশ্যালিজম চলে আসো অল সিটিজেন শেয়ার ইকুয়ালি ইন ইকোনমিক রিসোর্স, যত ইকোনমিক রিসোর্স আছে অর্থাৎ পাবলিক প্রপার্টি আছে সমস্ত কিছু কী মানে ইকুয়ালি শেয়ার হবে কাদের ভিতরে না সিটিজেনের ভিতরে। এই কমিউনালিজমের এক্সট্রিম ফর্ম হচ্ছে সোশ্যালিজম। হয়েছে। ডিক্টেটরশিপ চলে আসো পাওয়ার রেস্ট এন্টায়ারলি ওয়ান পারসন, অর্থাৎ একজনের কাছে যখন সমস্ত ক্ষমতা থাকবে তখন তাকে আমরা বলবো ডিক্টেটরশিপ। যেমন হচ্ছে নর্থ কোরিয়ার তোমরা ঘটনাটা জানো, কিম জং সেখানে ডিক্টেটরশিপ সেরকম বলতে পারি আমরা। এবার চলে আসো টাইপ অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন বা সংবিধানের টাইপ বা প্রকারভেদ। ডকুমেন্ট আর হচ্ছে পলিটির উপর নির্ভর করে আমরা ভাগ করতে পারি। ডকুমেন্টের উপর নির্ভর করে আমরা দুটি ভাগে ভাগ করি। দেখো রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান, আনরিটেন কনস্টিটিউশন বা অলিখিত সংবিধান। রিটেন সংবিধান যেরকম হচ্ছে ইন্ডিয়ান সংবিধান, আমেরিকার সংবিধান, এগুলো হচ্ছে রিটেন সংবিধান অর্থাৎ লিখিত। আর আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে ব্রিটেনের সংবিধান, এখানটায় কিন্তু লিখিত কোনো সংবিধান নেই, যখন যেরকম সেই অনুযায়ী এদের কিন্তু সংবিধান হয়। আর নেচার অফ পলিটির উপর নির্ভর করে আমরা দুটি ভাগে ভাগ করাটা হচ্ছে ইউনিটারি বা একক, আর ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়। ইউনিটারি সংবিধান হচ্ছে ব্রিটিশের সংবিধান, আর ফেডারেল সংবিধান হচ্ছে ইউএসএ আর হচ্ছে কানাডা। দেখো এখানে যে কানাডা আছে, এই কানাডার ফেডারেশন আমরা কিন্তু ফলো করি। আমরা যেখানে পড়ব যে আমরা কোন দেশের সংবিধান বা কোন দেশের সংবিধানের কোন অংশ আমরা কোন দেশ থেকে বড় করেছি বা ধার করেছি, সেখানটা আমরা পড়ব কানাডা থেকে আমরা কিন্তু এই ফেডারেল সিস্টেমটা ভাগ করেছি। কানাডার ফেডারেল সিস্টেম কী বলতো ইউনিটারি, তোমার মানে কেন্দ্রের মানে যে কেন্দ্রের যে ক্ষমতা সেটা কিন্তু অধিক, আর ইউএসের ফেডারেল সিস্টেমে কেন্দ্রের যা ক্ষমতা প্রভিন্সেরও তাই ক্ষমতা।
ইউএসএ যে তোমার স্টেটগুলো আছে 50টা স্টেট, তার বেশিরভাগই এগ্রিমেন্টের মাধ্যমে এসছে। কিন্তু আমরা যেহেতু ফলো করি কানাডিয়ান তোমার ফেডারেশন সিস্টেম, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিটা রাজ্য এগ্রিমেন্টের মাধ্যমে আসেনি, আর প্রতিটা রাজ্যেরও ক্ষমতা নেই যখন তখন আমাদের দেশ থেকে পালিয়ে যাবে। হয়েছে, তাহলে আমরা কানাডিয়ান মডেল অফ ফেডারেশন সিস্টেমটাকে তোমার বড় করেছি। এবার চলে আসে ইন্ডিয়া। দেখো, ইন্ডিয়া ফেডারেশন ইজ স্ট্রাকচার উইথ ইউনিটারি ফিচার্স, আধা ফেডারেলিজম। হয়েছে, মানে পুরোপুরি সম্পূর্ণ ফেডারেশন না, কারণ আর্টিকেল 1-এ তোমার বলা আছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। হয়েছে, আর ইউনিটারি ফিচার্স যেগুলো আছে দেখবে আমাদের সেন্ট্রাল প্রতিটা রাজ্যে গভর্নর নির্বাচিত, মানে গভর্নরকে পাঠান। আর দেখবে যেগুলা তোমার পরীক্ষাগুলো ইউপিএসসি, আইএএস, আইপিএস, তারপরে হচ্ছে তোমার আইএফএস, এগুলো কিন্তু কেন্দ্র রাজ্যের ভিতরে হয়। হয়েছে, বুঝতে পারলে? নেক্সট চলো, কী আছে দেখো, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। দেখো, আমাদের যে সংবিধানের যে তৈরির যে ইতিহাস, সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা কোম্পানি রুল, যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে রুল করেছিল। তারপর চলে আসো ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ মানে ব্রিটেনের যে সরকার বা গভর্নর যে সময়টা আমাদেরকে শাসনভার নিয়েছিল, সে কী কী অ্যাক্ট নিয়ে এসেছিলেন, তো সেইগুলো আমরা দুটি ভাগে ভাগ করেছি। কোম্পানি রুলে দেখো আমরা রেগুলেটিং অ্যাক্ট এসছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসছে, চার্টার অ্যাক্ট 4টা এসছে, 93, 1813, 1833, 1853। আর ব্রিটিশ ক্রাউনে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। এরপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো ধীরে ধীরে আমরা কিন্তু প্রতিটা তোমার অ্যাক্ট সম্পর্কে একটু করে জেনে নিব, যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমার হাইলাইট করা আছে। চলো শুরু করি। প্রথম চলে আসো কোম্পানি রুলে তোমার রেগুলেটিং অ্যাক্ট 1773। দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হলো এই অ্যাক্টের মাধ্যমে। এতদিন অবধি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসনভার ব্যবসা করতে এসে তোমার শাসনভার গ্রহণ করে নিয়েছিল, তো তার উপর রেগুলেশন করলো কে না, তোমার ব্রিটিশ সরকার। হয়েছে, গভর্নর অফ বেঙ্গল, তার ডেজিগনেশন বা নামটা চেঞ্জ হয়ে গেল, কী হলো না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। হয়েছে, আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হলেন না, ওয়ারেন হেস্টিং। প্রচুরবার কোশ্চেন এসছে, মুখস্থ করবে। সুপ্রিম কোর্ট অফ কলকাতা প্রতিষ্ঠা হলো 1774 সালে, কিন্তু এর যে জুরিসডিকশন সেটা কিন্তু সারা ভারতের জন্য নয়, শুধু এই কলকাতার পাশাপাশি। হয়েছে, আর গভর্নর জেনারেলের সঙ্গে 4 জন কাউন্সিলর নিযুক্ত হলেন। হয়েছে, এরপরে চলে আসো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কিসের জন্য এসেছিল না, এই রেগুলেটিং অ্যাক্টের ভিতরে যে সমস্ত ত্রুটি আছে সেইগুলো সমাধান করতে এসেছিলেন এই পিটস ইন্ডিয়া। আর একে বলা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এখানটায় দেখো কোম্পানি দুটি ভাগে ভাগ হয়ে গেল। কোম্পানির কিছু অংশ দেখবে বাণিজ্যিক কার্যকলাপ, আর কিছু অংশ দেখবে রাজনৈতিক কার্যকলাপ। যারা বাণিজ্যিক কার্যকলাপ দেখবে তারা হলেন কোর্ট অফ ডিরেক্টরস বা সিওডি, আর যারা রাজনৈতিক কার্যকলাপ দেখবে তারা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল বা হচ্ছে বিওসি। হয়েছে, নেক্সট তারপর চলে আসো দ্য চার্টার অ্যাক্ট 1793। এখান থেকে কী মনে রাখবে না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এর পাওয়ার বাড়ানো হলো, আর কোম্পানির যে একচেটিয়া ব্যবসা পরবর্তী 20 বছরের জন্য বাড়ানো হলো। ঠিক আছে, চার্টার অ্যাক্ট মোট কিন্তু 4টা এসেছিলো, মনে রাখবে পরীক্ষায় এসছে। এরপরে চলে আসো দ্য চার্টার অ্যাক্ট 1813। এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির মনোপলির অবসান ঘটে। মনোপলি মানে কি বলতো, একচেটিয়া ব্যবসা, অর্থাৎ শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানটা ব্যবসা করবে, অন্য কোনো ইউরোপিয়ান কোম্পানি এখানটা ব্যবসা করতে পারবে না। এই যে একটা মনোপলি ছিল সেটা অবসান করলো চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে। কিন্তু একটা মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে গেল, সেটা হচ্ছে চীনের সঙ্গে চায়ের যে ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু শুধুমাত্র কোম্পানি করবে, অন্যান্য ইউরোপিয়ান কোম্পানি করতে পারবে না। বাদ বাকি প্রতিটা ক্ষেত্রে কোম্পানির মনোপলি বা একচেটিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। এখন কিন্তু সমস্ত ইউরোপিয়ান কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে আসে ধর্ম প্রচার করতে, আর শিক্ষাক্ষেত্রে প্রতি বছর 10 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয় এই অ্যাক্টের মাধ্যমে। প্রচুর ইম্পর্ট্যান্ট। এরপরে চলে আসো চার্টার অ্যাক্ট 1833। গভর্নর জেনারেল অফ বেঙ্গল এর ডেজিগনেশন আবার চেঞ্জ হলো, নাম হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বুঝতে পারলে? প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হলেন উইলিয়াম বেন্টিং। আর উইলিয়াম বেন্টিং সম্পর্কে তোমরা জানো সকলে, 1829 সালে তিনি রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় তিনি সতীদাহ প্রথা অবসান করেছেন। হয়েছে, কোম্পানির চীনের সাথে চায়ের ব্যবসার মনোপলি হারায়। তাহলে আগে আমি বলেছিলাম 1813 সালে সমস্ত মনোপলি কোম্পানি হারিয়ে ফেলেছিল, শুধুমাত্র এই চায়ের যে ব্যবসাটা চীনের সাথে সেটা শুধুমাত্র ছিল, সেটাও হারিয়ে ফেলে
না চার্টার অ্যাক্ট 1833 মাধ্যমে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রতিষ্ঠা হলো। এখানটায় দেখো গভর্নর জেনারেল থাকবে, তার 3 জন কাউন্সিলর থাকবে বা 3 জন কাউন্সিল মেম্বার থাকবে, আর একজন এখানে ল মেম্বার নিযুক্ত হলো 1833 সালে। প্রচুর ইম্পর্ট্যান্ট হয়েছে। এরপর চলে আসো চার্টার অ্যাক্ট 1853। এখানে দেখো সিভিল সার্ভিসে ভারতের জন্য ওপেন করা হলো। তাহলে সিভিল সার্ভিসে এখন আগে ছিল তোমার মানে ভারতীয়রা দিতে পারতো না, এক্ষেত্রে ভারতীয়দের জন্য ওপেন করা হলো। ম্যাকলে কমিটি গঠন হলো কত সালে? 1854 সালে। এখানটায় দেখো গভর্নর জেনারেল কাউন্সিলের লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ, অর্থাৎ যারা আইন তৈরি করবে তারা, আর আইনটাকে যারা অ্যাপ্লাই করবে তারা দুটো মানে পৃথক হয়ে গেল, লেজিসলেটিভ আর হচ্ছে এক্সিকিউটিভ। এখানটায় মানে এটা কেমন হলো? গভর্নর জেনারেল একজন থাকবে, কমান্ডার ইন চিফ একজন থাকবেন, এক্সিকিউটিভ কাউন্সিলে 3 জন থাকবেন, ল মেম্বারে একজন থাকবেন, আর অতিরিক্ত 6 জন লেজিসলেটিভ কাউন্সিলে যুক্ত হলো। হয়েছে। তারপরে জানো 1857 সালে তোমার সিপাহী বিদ্রোহ হলো। সিপাহী বিদ্রোহ মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি। এবার সেক্ষেত্রে ব্রিটিশ সরকার বুঝে গেল যে কোম্পানির দ্বারা কিন্তু আর হবে না। সেক্ষেত্রে ব্রিটিশ ক্রাউন কী করলো? সমস্ত কিছু কোম্পানির হাত থেকে নিয়ে নিল। দেখো কোম্পানির হাত থেকে শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। সেই জন্য এখান থেকে শুরু হচ্ছে ক্রাউন রুল। 1858 থেকে ভারত স্বাধীনতা পাওয়া অবধি 1947 অবধি এই ক্রাউন রুল চলবে, অর্থাৎ এটা কন্ট্রোল করবে পুরোপুরি ব্রিটিশ সরকার, কোনো কোম্পানি নয়। এই অ্যাক্টকে বলা হচ্ছে অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট। হয়েছে। আর এখানে গভর্নর জেনারেলের আবার নাম পরিবর্তন হলো, তিনি হয়ে গেলেন ভাইসরয়। হয়েছে। প্রথম ভাইসরয় কে ছিলেন? না লর্ড ক্যানিং। হয়েছে, এটাও মনে রাখবে। তাহলে কী মনে রাখবে? প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিং, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তোমার উইলিয়াম বেন্টিং, আর মানে ভাইসরয় তিনি হচ্ছে লর্ড ক্যানিং। প্রথমগুলো মনে রাখবে। বোর্ড অফ কন্ট্রোল আর হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর, একটা ব্যবসা বাণিজ্য দেখবে আর একটা তোমার পলিটিক্যাল যে এটা দেখবে, রাজনৈতিক দিকটা দেখবে। সেটা সেই পথটা যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে এসেছিলো সেটা অবসান হলো, মানে বাতিল হয়ে গেল। এখানে আরেকজন লোক ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত হলেন। দেখো ভাইসরয় তিনি কোথায় থাকবেন? না ভারতের চেয়ারে বসে থাকবেন। দিয়ে ভারতের সমস্ত কথাবার্তা সে কাকে বলবে? না ব্রিটিশ পার্লামেন্টে। আর ব্রিটিশ পার্লামেন্টে একজন বসে থাকবে, তিনি হচ্ছেন সেক্রেটারি অফ স্টেট, পুরো ভারতটাকে ব্রিটিশ পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পেরেছ? তাহলে ভাইসরয় বসে থাকবে ভারতে, সেক্রেটারি অফ স্টেট বসে থাকবে ব্রিটিশ পার্লামেন্টে, পুরো ভারতটাকে রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? এরপরে চলে আসো দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। কী বলা আছে? না ভাইসরয় ইন্ডিয়ানদের নন অফিসিয়াল মেম্বার হিসেবে নমিনেট করতে পারবে। তাহলে ভাইসরয় ইন্ডিয়ানদেরও এখানে কিন্তু নির্বাচন মানে নমিনেট করতে পারবে। হয়েছে। আর বিকেন্দ্রীকরণ শুরু হলো বা ডিসেন্ট্রালাইজেশন। জিনিসটা কি? না বোম্বে আর মাদ্রাসকেও আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হলো। তাহলে পুরোপুরি আগে কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সি কাছে ছিল, এরপরে বোম্বে আর মাদ্রাসকে সেই আইন তৈরি করার ক্ষমতা দিয়ে দেওয়া হলো। এখানে যেটা প্রচুরবার আসে পরীক্ষায়, পোর্টফোলিও সিস্টেম বা মন্ত্রী দপ্তর ভাগ হয়ে গেল। বর্তমানে দেখবে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তোমার আর যে সমস্ত মন্ত্রীগুলো আছে সেই পদ ভাগ করে দেওয়া হয়েছে। সেরকম সেটা চালু হলো, প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা মন্ত্রী, সেটা বা তাকে বলা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। সেটা ভাগ হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পাঞ্জাব এদের লেজিসলেটিভ কাউন্সিল প্রতিষ্ঠা হলো। আর যেটা পরীক্ষায় বারবার আসবে, কলকাতা, বোম্বে, মাদ্রাসে হাইকোর্ট প্রতিষ্ঠা হলো। সালটাও প্রচুর ইম্পর্টেন্ট, 1862। ক্লিয়ার? এরপর চলে আসো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এখান থেকে শুধুমাত্র মনে রাখবে আইন পরিষদের অতিরিক্ত সদস্য 10 আর 20-র মধ্যে থাকতে হবে। আর আইন পরিষদের সদস্য নির্বাচনে প্রথম ইনডিরেক্ট ইলেকশন ব্যবস্থা চালু হলো। তাহলে ইনডিরেক্ট ইলেকশন প্রথম চালু হলো 1892 সালে। চলে আসো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এখানে কি বলা হয়েছে? এটা দেখো, এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 একে বলা হচ্ছে মডেলে মিন্টু। দুজন করে আছে, দেখো দুজন। কেন? না একজন হচ্ছে ভারত সচিব বা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, যিনি বসে থাকবেন ব্রিটিশ পার্লামেন্টে, আর একজন হচ্ছেন ভাইসরয়, যিনি বসে থাকবেন ভারতে। আর পুরো ভারতের কথা ভারতের হয়ে রিপ্রেজেন্টেশন মানে রিপ্রেজেন্ট করবেন কে? না এই মরলে, যিনি সেক্রেটারি অফ স্টেট হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে বসে থাকবেন। হয়েছে। সেপারেট ইলেকটোরেট বা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হলো মুসলিমদের জন্য, অর্থাৎ মুসলিম যে ভোটে দাঁড়াবে তাকে শুধুমাত্র মুসলিমরাই ভোট দিতে পারবে। এই যে সেপারেট ইলেকটোরেট ব্যবস্থা চালু করে দিলেন, সেই জন্য মন্টেকে বলা হচ্ছে ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট, তাই না? প্রথম ভারতীয় আইন সদস্য হলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা বা লর্ড সিনহা নামে যিনি পরিচিত। তাহলে আগে বললাম যে আগে নমিনেট করা হবে ভারতীয়দের, সেক্ষেত্রে প্রথম নমিনেট হলেন কে? না সত্যেন্দ্র প্রসাদ সিনহা। চলে আসো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919।
এটা মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত। কেন্দ্র ও প্রদেশে এখানটায় বিষয় ভাগ করে দেওয়া হলো, সাবজেক্ট ভাগ করে দেওয়া হলো। 1919 সালে দেখো কেন্দ্র আর হচ্ছে প্রদেশ বা প্রভিন্স। কেন্দ্রকে বাইক্যামেরালিজম করা হলো, অর্থাৎ দ্বিকক্ষীয়, একটা হচ্ছে নিম্নকক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ, যেটা আমাদের বর্তমানে আছে। নিম্নকক্ষকে আমরা বলি লোকসভা আর উচ্চকক্ষকে বলি আমরা রাজ্যসভা। আর প্রদেশ বা প্রভিন্সে কী হলো না ডায়ার্কি চালু হলো। ডায়ার্কি কি না এখানটায় সাবজেক্ট ভাগ হয়ে গেল। কী কী সাবজেক্ট? ট্রান্সফার সাবজেক্ট, কিছু জিনিস থাকবে ট্রান্সফার সাবজেক্টে আর কিছু জিনিস থাকবে রিজার্ভ সাবজেক্টে। যে সমস্ত জিনিসগুলো ট্রান্সফার সাবজেক্টে থাকবে সেক্ষেত্রে গভর্নর জেনারেল আর মিনিস্টার, এই যে মিনিস্টার রেসপন্সিবল থাকবে গভর্নর জেনারেলের উপর। আর যেগুলো রিজার্ভ সাবজেক্টে থাকবে সেক্ষেত্রে এক্সিকিউটিভ কাউন্সিল থেকে থাকবে, তারা রেসপন্সিবল থাকবে গভর্নর জেনারেলের উপর। বুঝতে পারলে? তাহলে ডায়ার্কি চালু হলো এই 1919-এ। কোথায় না প্রদেশে। ডায়ার্কি হচ্ছে সাবজেক্ট ভাগ। ক্লিয়ার? দেখো ডায়ার্কি চালু হলো প্রদেশে, কেন্দ্রে চালু হলো দ্বিকক্ষ, আগেও বললাম বাইক্যামেরাল, অর্থাৎ উচ্চকক্ষ আর হচ্ছে নিম্নকক্ষ। তারপর দেখো আপার হাউস আর লোয়ার হাউসে ডিরেক্ট ইলেকশন হলো। তাহলে আগে ইনডিরেক্ট ইলেকশন হয়েছিল, এটাই কিন্তু ডিরেক্ট ইলেকশন হলো। প্রথম ডিরেক্ট ইলেকশন হয় 1920 সালে, মনে রাখবে। এই আইনের প্রেক্ষিতে সাইমন কমিশন গঠিত হয়। তাহলে 1919 সালে সেই আইনের পরিপ্রেক্ষিতে গঠিত হলো সাইমন কমিশন। সাইমন কমিশন আসবে এবং ভারতের জন্য হোয়াইট পেপার তৈরি করবে। একবার দেখে নিই। দেখো সাইমন কমিশন 1927, 7 জন সদস্যের দল ভারতের জন্য সংবিধান তৈরি করলো। দেখো এই যে সাইমন কমিশন নিয়ে আমাদের কিন্তু সাইমন গো ব্যাক স্লোগান ওঠে। লালা রাজপথ রায় তিনি পাঞ্জাবে মানে পুলিশের হাতে লাঠিচার্জে তিনি প্রথমে অসুস্থ হন, পরে মারা যান। ভগৎ সিং সান্ডেসকে হত্যা করেন। এই সমস্ত কিছু আমরা ইতিহাসে পড়ব। এখানটায় সাইমন কমিশন দেখো ইনি কী করলেন না পরবর্তী আমাদের সংবিধান তৈরি করলেন, মানে সংবিধান যে পরবর্তী যে অ্যাক্টটা হবে তিনি সেটা তৈরি করলেন, সেটাকে বলা হচ্ছে হোয়াইট পেপার। এতে কোনো ভারতীয় ছিল না, সেই জন্য আমরা বলেছিলাম সাইমন গো ব্যাক হয়েছে, এর জন্য আন্দোলন হয়েছিল। চলে আসো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা হচ্ছে এই যে সাইমন কমিশনের পেপারের অ্যানালাইসিস বা এর উপর ভিত্তি করে এটা হয়েছে। কি হলো না প্রদেশ ও প্রিন্সলি রাজ্যগুলিতে নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন গঠিত হলো, অর্থাৎ সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শুরু হলো কবে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাক্টের মাধ্যমে। প্রিন্সলি স্টেট মনে রাখবে যে এগুলো হচ্ছে দেশীয় রাজ্য, বিভিন্ন যে রাজার রাজ্যগুলোকে বলা হচ্ছে প্রিন্সলি স্টেট। আর প্রদেশ মানে ব্রিটিশ প্রভিন্স, সেগুলো ছিল প্রভিন্স। সেগুলো কী হলো না অল ইন্ডিয়া ফেডারেশন গঠিত হলো। দেখো 1919-এ যে প্রদেশে ডায়ার্কি ব্যবস্থা চালু হয়েছিল সেটা তুলে দেওয়া হলো, দিয়ে প্রদেশে কী চালু করা হলো স্বায়ত্ত শাসন বা অটোনমি চালু করা হলো। হয়েছে? কেন্দ্রে ডায়ার্কি চালু করা হলো। তাহলে ডায়ার্কিটা কেন্দ্রে চালু হলো আর প্রদেশে ডায়ার্কি তুলে দিয়ে সেখানটায় করা হলো অটোনমি বা স্বায়ত্ত শাসন। 11 এর মধ্যে অর্থাৎ 11টা তোমার প্রভিন্স ছিল, সে তার মধ্যে 6টা প্রদেশে দ্বিকক্ষ করা হলো, অর্থাৎ প্রদেশগুলোকেও কী করা হলো বাইক্যামেরাল করা হলো। কেন্দ্র ও প্রদেশের মধ্যে তালিকা ভাগ করা হলো। আমাদের যেরকম এখন তালিকা আছে, প্রদেশ মানে এখনকার দিনে রাজ্য ধরে নাও আর কেন্দ্র মানে ধরে নাও তোমার সেন্টার। তো আমরা জানি যে সেন্ট্রাল লিস্ট আছে, তারপর স্টেট লিস্ট আছে আর কিছু কনকারেন্ট লিস্ট আছে। তখনও ভাগ হয়ে গেছিলো কেন্দ্র তালিকা, প্রদেশ তালিকা আর হচ্ছে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট। হয়েছে? আরবিআই প্রতিষ্ঠা হলো 1935 সালে, পরীক্ষা আসবে। ফেডারেল কোর্ট তৈরি হলো 1937 সালে, পরীক্ষা আসবে। প্রদেশে নির্বাচন হলো 1937 সালে। বুঝতে পেরেছ? তাহলে প্রদেশগুলোকে দ্বিকক্ষ করা হয়েছিল তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে। এরবার চলে আসো আগস্ট অফার। দেখো এই যে সময়কালটা চলছে এটা হচ্ছে তখন 1937, তার পরবর্তী সালে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই লর্ড লিন্ডলিটকেও তোমার ভারতীয়দেরকে জিজ্ঞেস না করে তিনি ভারতীয়দেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ বলে দেয়। কারণ আমরা জানি ইংল্যান্ড তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল, সেক্ষেত্রে ইংল্যান্ডের আন্ডারে যেহেতু ভারত আছে পরাধীনতায়, তাহলে ভারতকেও যুদ্ধের মানে অংশ বলে দেয় এই লর্ড লিন্ডলিটকেও। ইনি ছিলেন ভাইসরয়। ইনি কি প্রপোজাল দিলেন? ইনি কিন্তু ভাইসরয়, অর্থাৎ নন অফিসিয়াল এখানে লেখা আছে, পরে বলছি কেন। ইনি কি মানে প্রপোজালটা দিলেন না ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। কার আন্ডারে থাকবে না ব্রিটেনের আন্ডারে থাকবে। আর এই রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়ান বডি গঠন করা হবে উড বি ফর্ম আফটার দ্য ওয়ার। এই যে ওয়ার আছে এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টু ফ্রেম এ কনস্টিটিউশন। তাহলে ভারতীয়দের জন্য সংবিধান তৈরি করার জন্য একটা কি তৈরি করা হবে না একটা রিপ্রেজেন্টেটিভ তৈরি করা হবে, হয়েছে ইন্ডিয়ান বডি তৈরি করা হবে। আর এটা মুসলিম লীগ এবং আইএনসি মানে হচ্ছে কংগ্রেস দুজনেই কিন্তু এই আগস্ট অফারকে রিজেক্ট করে দিয়েছিল। কারণ মুসলিম লীগ সেপারেট তোমার দেশ চেয়েছিল
আইএনসি এই ডোমিনিয়ন স্ট্যাটাস চায়নি, তাই দুজনই কী করে এই আগস্ট অফারকে রিজেক্ট করে দেয়। হয়েছে। চলে আসো ক্রিপস প্রপোজাল 1942। দেখো এই যে লিনলিটকো ইনি ছিলেন ভাইসরয়, সেই জন্য এটা তো ব্রিটিশ কোনো দেয়নি এই অফারটা, সেই জন্য এটা হচ্ছে নন অফিসিয়াল, মানে ব্রিটিশ সরকার। এবার ব্রিটেন সরকার কী করলো, ব্রিটিশ ক্রাউন অফিসিয়ালি তোমার প্রপোজালটা দিল, সেই প্রপোজালটা ক্রিপস প্রপোজাল নামে পরিচিত। এখানে বলা হলো যে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, দেখো আগস্ট অফারে যা ছিল এখানেও তাই। আর বলা হলো কি না, যুদ্ধের শেষে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ, তাহলে গণপরিষদ গঠন করা হবে। কিসের জন্য না, ভারতের জন্য সংবিধান তৈরি হবে। দেখো গান্ধী এই যে ক্রিপস প্রপোজাল একে বলেছিলেন পোস্ট ডেটেড চেক, কারণ দেখো এই আগস্ট অফারে যাই আছে ক্রিপস প্রপোজালেও তাই আছে, তাহলে পুরো ডুপ্লিকেট না আগস্ট অফারে, সেই জন্য এটাকে পোস্ট ডেটেড চেক বলেছিলেন, পড়ে থাকা চেক। আর মুসলিম লীগ এবং আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরা এই ক্রিপস প্রপোজালকে রিজেক্ট করে দিয়েছিল, একই জিনিস একই কারণে, কারণ মুসলিম লীগ চেয়েছিল তোমার সেপারেট স্টেট আর আইএনসি চেয়েছিল, মানে আইএনসি বাদ দিতে চেয়েছিল এই ডোমিনিয়ন স্ট্যাটাস। হয়েছে। নেক্সট চলো, এর পরবর্তী সময়ে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে ভারতে আসে। এই ক্যাবিনেট মিশন প্ল্যানে কে ছিলেন না, প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর হচ্ছে এবি আলেকজান্ডার। এই তিনটা নাম মনে রেখে দিবে, এটা পরীক্ষায় আসবেই আসবে, এবছর WBCS এসেছিলো তো আসবেই, এই তিনটা নাম মনে রাখবে, ক্লিয়ার, প্রতিটা পরীক্ষায় আসবে। আর এই সময়টা ব্রিটেনের রাজনৈতিক পরিবর্তন ঘটে, লেবার পার্টি ক্ষমতায় আসে, আর লেবার পার্টি কিন্তু মানে খুব ভালো ভারতের ক্ষেত্রে, হ্যাঁ। আর এটলি হয়তো এখানকার প্রধানমন্ত্রী। ইনারা ক্যাবিনেট মিশনের মাধ্যমে কী দিল না, ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতকে ইউনিয়ন অফ ইন্ডিয়ার দরজা দেওয়া হলো। কনস্টিটিউশন মেকিং বডি শীঘ্রই তৈরি হবে এরকম একটা বলা হলো। আর ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হলো। আর গণপরিষদ গঠনের প্রস্তাব কিন্তু এইখানে গৃহীত হয়, গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কিন্তু এখানটায় যেহেতু সেপারেট কোনো দেশের কথা উল্লেখ ছিল না, সেই জন্য 16 আগস্ট 1946-এ মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশন ডের মাধ্যমে ডিরেক্ট অ্যাকশন ডে পালন করে। আর এইখানটা হচ্ছে গ্রেট কলকাতা কিলিং, নোয়াখালীর দিকে প্রচুর পরিমাণে মানুষকে কিন্তু মানে হত্যা হতে হয় তোমার ওই ডিরেক্ট অ্যাকশন দিতে। দেখো এই যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এই যে কনস্টিটিউশন মেকিং বডি উপরে আছে, দেখো কনস্টিটিউশন মেকিং বডি শীঘ্রই তৈরি হবে, এই দেখো কনস্টিটিউশন মেকিং বডি শীঘ্রই তৈরি হবে। সেই পরিপক্ষে আমাদের যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন সেটা তৈরি হলো, এই সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে করব, এটা একটু বড় আর এখান থেকে অনেক কিছু জানতে হবে। যেহেতু এই চ্যাপ্টারে আমরা ব্যাকগ্রাউন্ড পড়ছি, বিভিন্ন অ্যাক্ট যে এসে সে সম্পর্কে পড়ছি, সেই জন্য এই চ্যাপ্টার, এই যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন এটা একটা চ্যাপ্টার, এটা একটু বাদ দিলাম। লাস্টের আর একটা অ্যাক্ট আছে সেটা পড়বো, ঠিক আছে, এটা পরের দিন পড়াবো। দেখো কী আছে না, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 কবে এসছে, জুলাই 18, 1947। এটা হাইলাইট করেছি কারণ এটাও পরীক্ষায় এসছে, কত ডেটটা, জুলাই 18, মনে রাখবে। ব্রিটিশ শাসনের অবসান হয় এই অ্যাক্টের মাধ্যমে। 1947 সালে 15 আগস্ট থেকে ভারত স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। দুটি স্বাধীন দেশ হলো ভারত পাকিস্তান, তোমরা সকলে জানো। সেক্রেটারি অফ স্টেট বা সচিব যে ছিল সেই পদের অবলুপ্তি ঘটে। গভর্নর জেনারেল পদ চালু হয়। এখানটায় দেখো শেষ ব্রিটিশ ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন কেন না, লর্ড মাউন্টব্যাটেন। ভারতের জন্য খুব খারাপ লোক ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হলেন কেন না, রাজা গোপালাচারী। তাহলে এই মাউন্টব্যাটেনের পরে হলেন রাজা গোপালাচারী, ইনি প্রথম ভারতীয়, আবার ইনি শেষ ভারতীয়, এর পরে আর এই পদটা ছিল না। হয়েছে। গণপরিষদকে দায়িত্ব দেওয়া হয় সংবিধান তৈরি, তাহলে গণপরিষদে যারা নির্বাচিত হলেন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সংবিধানও তৈরি করতে পারবে, আর নতুন ভারতের জন্য কি করতে পারবে না, আইন কানুন তৈরি করতে পারবেন। অর্থাৎ এদের লেজিসলেটিভ পাওয়ারও থাকলো আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্থাৎ সংবিধান তৈরি করার পাওয়ারও থাকলো। এরপরে 1952 সালে যখন প্রথম তোমার জেনারেল ইলেকশন হয়, প্রথম যখন 1952 সালে ভোট হয়, সেখানে আমরা কী পেয়ে যাবো, লেজিসলেচার যারা মানে আইনজ্ঞ, মানে যারা আইন তৈরি করতে পারবে লেজিসলেচার পার্লামেন্টে, সেই দলটা পেয়ে যাব। তখন নিউ পার্লামেন্টে তারা কিন্তু আইন তৈরি করবে। তার আগে অবধি সংবিধান তৈরি আর আইন কানুন তৈরি এই দুটো কাজই করতে কে না, গণপরিষদ। বুঝতে পারলে? তাহলে আজকে এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন এই চ্যাপ্টারটা পরের দিন ক্লাসে করব। থ্যাংক ইউ।